বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা লাইভ ক্লাসে আমাকে শুনছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আজকে দশম গণিত বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে অনুশীলনী 16.3 এই অধ্যায়টা রিভিশনে থাকবো আমরা। 16.3 বই খাতা হাতে নাও। গত দিনের ক্লাসটা সাইফুল্লাহ স্যার, গোলাম মোহাম্মদ সাইফুল্লাহ স্যার করেছিল। তোমার বই খাতা হাতে নাও, পৃষ্ঠা 377 ওপেন করো। পৃষ্ঠা 317। এখানে আমি একটু কথা বলবো তোমাদের, তারপর অঙ্ক শুরু করবো। দেখো, বোর্ডে একটা চিত্র আছে, বৃত্ত। অনুশীলনীটা মূলত বৃত্ত সংক্রান্ত পরিমাপ। বৃত্ত 16.3 বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তোমরা দেখো, তোমাদের অঙ্ক শুরু হয়েছে 317 পেজ থেকে। বৃত্ত চাপ, বৃত্তের ব্যাসার্ধ, এই জিনিসগুলো তোমরা আগেই চেনো, জানো। আমি আজকে তোমাদের বলবো বৃত্ত কলা বা বৃত্তাংশ। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখো, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ও এ এবং ও বি দুটো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করেছে এ ও বি, আর এটার চাপ হলো এ বি। এই এ বি চাপ কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করবে, একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা একটি চাপ, এই চাপ এ বি, আর এই সংশ্লিষ্ট ব্যাসার্ধ একটা হলো ও এ, একটা হলো ও বি, এদের দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বা বৃত্তাংশ বলা হয়। বৃত্তকলা বা বৃত্তাংশ বলা হয়। কি বলা হয়? বৃত্তকলা। বৃত্তকলা শব্দটা তোমাদের কাছে নতুন লাগবে না। বৃত্তকলা তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো, বৃত্তকলা বা বৃত্তাংশ, বৃত্তাংশ বৃত্তাংশ বা বৃত্তকলা। আমরা এখানে দু তিনটা জিনিস নিয়ে অঙ্ক করব। সেটা হলো, দেখো এখানে দুটো বৃত্ত, এই বৃত্তটা বাইরে বড় বৃত্তটা, আর ভিতরে একটা বড় বৃত্ত আছে, এই ও এ আর ও বি। এই ভিতরেরটার ব্যাসার্ধ ও এ আর বাইরেরটার পুরোটার ব্যাসার্ধ ও বি। এমন এটা একটা বৃত্তাকার মাঠ। এই মাঠকে ঘিরে চারদিক দিয়ে একটা সমান চওড়া রাস্তা, সমান চওড়া রাস্তা। তাহলে ওটা আরেকটা বৃত্ত হয়ে গেল। যাই হোক, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ, এগুলো আমরা চিনি। এখন আমরা বৃত্তকলা বা বৃত্তাংশ তোমরা লিখে নাও, বইও আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 গুণন পাই আর স্কয়ার। এটা হলো ক্ষেত্রফল বৃত্তাংশের। পাই আর স্কয়ার হলো বৃত্তের ক্ষেত্রফল। তারও আগে এটা লিখে রাখতে পারো, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তারও আগে তোমাদের একটু বলে দিই আমি, এই কোণটার নাম থিটা। এখানে তোমাদের মনে হতো থিটা কোথা থেকে পাবো? এই কোণটার নাম থিটা কোণ। থিটা কোণ, এই কোণটার নাম থিটা কোণ। যাই হোক, অঙ্কে চলে যাবো আমরা। তোমাদের বইয়ের অঙ্ক দেখো, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 নম্বর, বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হয়, চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র লিখলাম। আরেকটা লেখো তোমরা, চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য এটার সাথে মিলায় লেখার জন্য আমি এভাবে লিখি, থিটা বাই 360 গুণন 2 পাই আর। দৈর্ঘ্য যেহেতু এটা
এদের একক আছে, এটা একক, ওটা বর্গ একক, এটা একক, এটা বর্গ একক, বর্গ একক আর ওটা একক। আমরা যদি চাপের দৈর্ঘ্য বের করতে যাই তো আমাদের লাগবে কোণের পরিমাণ দেওয়া থাকা লাগবে আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকা লাগবে। আর পায়ের মান আমরা জানি 3.1416, এটার মান জানি, আমাদের লাগবে এটার মান আর এটার মান, তাহলে আমাদের চাপের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। আর বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে থিতার মান আর পায়ের মান সেটাও এখানে লাগবে। এখানে দেখো যে জিনিসটা সেটা হলো এই 2 আর এই 360 এই 2 দিয়ে কাটা যায়। তোমাদের বইয়ে এভাবে লেখা আছে পাই আর থিটা ভাগ 180, এই সূত্রটা এভাবে লেখা আছে, এত একক চাপের দৈর্ঘ্যের সূত্র। কিন্তু আমি এভাবে লিখি কেন, ওটার সাথে মেলানোর জন্য, থিটা বাই 360 গুণ পাই আর স্কয়ার, ক্ষেত্রফলের সময় পাই আর স্কয়ার লিখি। আর চাপের দৈর্ঘ্যটা হলো একটা চাপ, তো ধরো এতটুকু দৈর্ঘ্য বের করবো আমি এখান থেকে এতটুকু, তাহলে টোটাল পরিধিকে 360 দ্বারা ভাগ করে থিটা দ্বারা গুণ করা হয়, কারণ কার পরিধি বের করবো, একটা অংশের পরিধি বের করবো, সেটা থিটা গুণ উৎপন্ন করে কেন্দ্রে। এই কারণে তোমাদের 1 নম্বর অঙ্কে এই দুইটা সূত্র লিখে রাখো, এইভাবেও তুমি লিখতে পারো এর সাথে মিলিয়ে, অথবা এটা দিয়েও করতে পারো অঙ্ক ডাইরেক্ট মান বসিয়ে। যাই হোক, আমরা সূত্র দুটা লিখলাম, এখন অঙ্ক করব। অঙ্কে লিখছে বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে লিখবো দেওয়া আছে 1 নম্বরে, দেওয়া আছে থিটা ইকুয়াল 330 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি, বৃত্তের ব্যাস টুয়াইস আর ইকুয়াল 126 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল 53 সেমি, সরি 63 সেমি। তাহলে আমাদের কি বের করতে বলছে, চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। লিখবো আমরা জানি চাপের দৈর্ঘ্য, আমরা জানি চাপের দৈর্ঘ্য S ইকুয়াল, চাপের দৈর্ঘ্যকে আমরা S দিয়ে প্রকাশ করি, S ইকুয়াল থিটা বাই, ওভাবে লিখতে পারো তোমাদের বইয়ের মতো করে লিখলে, পাই আর থিটা বাই 180। এখানে পায়ের মান আর থিটার মান বসিয়ে দেব আমরা, তাহলে আর এর মান আর থিটার মান বসায় দিব। পায়ের মান 3.1416 গুণন আর এর মান 63 গুণন থিটার মান 30 নিচে 180, আর তখন সাথে সাথে আমরা একক লিখবো, সে এককটা কি সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে সেমি, এত সেমি কাটাকাটি করলে ক্যালকুলেটর চেপে দেখো তোমরা আসবে 32.9868, 32.9868, এত সেমি লিখতে পারো, 32.987 সেমি প্রায়। এ হলো শুধু সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেব, শুধু সূত্রের মধ্যে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সূত্র জানি আমরা থিটা বাই 360 গুণন 2 পাই আর, অথবা পাই আর থিটা বাই 180, এটার মধ্যে আমরা বসায় দেব, অঙ্কটা হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বরটা বলছে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠকে ঘুরে আসে। দেখো মাঠ যদি এটা হয়, এটা মাঠ, এই টোটালটা ঘুরে আসতে, বৃত্তাকার মাঠ ঘুরে আসতে ঘোরার লাগে 1.5 মিনিট। 1.5 মিনিটে সে যে কাজটা করে সেটা হলো সে পরিধিটাকে অতিক্রম করে, 1.5 মিনিটে সে পরিধিটাকে অতিক্রম করে, 1.5 মিনিটে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে 1.5 মিনিটে সে কতটুকু যায় সেটাও আমরা বের করে ফেলতে পারবো, কারণ বলছে প্রতি মিনিটে সে যায় 66 মিটার, 1 মিনিটে যায় 66 মিটার, সুতরাং প্রতি মিনিটে আমরা অঙ্ক শুরু করলে এভাবে করব। আর যেটা জানলাম সেটা হলো 1.5 মিনিটে সে যে দূরত্বটা যাবে সেটা পরিধি, সেটা কি পরিধি। আমরা লিখবো 2 নম্বর অঙ্কে যে কি প্রতি মিনিটে 66 মিটার
অতিক্রম করলে এক সমস্ত 2/1 মিনিটে অতিক্রম করবে 66 গুণন 1 সমস্ত 2/1 মিটার। 66 গুণন উপরে 3 নিচে 2 এত মিটার। 99 মিটার। সুতরাং কি ছিল এটা? একটি মাঠ। সুতরাং মাঠের পরিধি ইকুয়াল 99 মিটার। বলছো মাঠের ব্যাস নির্ণয় করো। তারপরে লিখবো দড়ি মাঠের ব্যাসার্ধ আর মিটার। সুতরাং মাঠের পরিধি টুয়াইস পাই আর মিটার। টুয়াইস পাই আর মিটার পরিধি সূত্র টুয়াইস পাই আর। আর এখানে মাঠের পরিধি কেন 99 লিখেছিলাম? 1.5 মিনিটে সে পুরো মাঠটাকে ঘুরে চলে আসে। এটা যদি তোমার পুরো মাঠ হয়, এই মাঠটাকে সে ঘুরে চলে আসে। এটা যদি হয় পুরো মাঠ ঘুরে আসে 1.5 মিনিটে। এই কারণে 1.5 মিনিটে সে দূরত্ব যতটুকু যাবে সেটা হলো পরিধির সমান। তারপরে আমরা লিখব প্রশ্ন মতে টুয়াইস পাই আর ইকুয়াল 99। এখান থেকে টুয়াইস আর এর মান বের করব, কারণ ব্যাস বের করব। 99/পাই সমান 99/পাই হয়। ক্যালকুলেটর সেটা দেখো তোমরা। 99/পাই করলে চলে আসবে তোমার 31.513। 31.513। সুতরাং মাঠের ব্যাস 31.513 মিটার। ব্যাস বের করতে বলেছে, এই কারণে টুয়াইস আর এর মান বের করলাম। আর ছিল আমার ব্যাসার্ধ। ব্যাস বের করতে বলেছিল, তাই আমি টুয়াইস আর এর মান বের করলাম। প্রশ্ন মতে লিখলাম টুয়াইস পাই আর এর মান 99। যাই হোক, আমাদের 3 নম্বর অঙ্কে বলছি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা মধ্যে এগুলো যা দেয়া আছে সে বসায় দিলেই হয়ে যাবে। বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে, তার কি বুঝলাম আমরা? এটা দেয়া আছে, এই অংশটার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 গুণন পাই আর স্কয়ার। এখান থেকে তোমার যা দেয়া আছে আর যা বের করতে হবে সেটা হলো বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার, ব্যাসার্ধ দেয়া আছে 21 মিটার, কেন্দ্রে ব্যাসার্ধ আর এর মান দেয়া আছে। তাহলে আমাদের এখানে আর হলো ক্ষেত্রফলটা দেয়া আছে। লিখবা এখানে ক্ষেত্রফল ইকুয়াল কত? 77 বর্গ মিটার। তারপরে আরেকটা দেওয়া আছে ব্যাসার্ধ। এটা ছিল ব্যাসার্ধ, এটা ছিল ক্ষেত্রফল। আমি একটু লিখেও দিই। ক্ষেত্রফল ব্যাসার্ধ ইকুয়াল হলো 21 মিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের জায়গায় 77 আর এর জায়গায় 21 বসাই দিলে থিতার মান পেয়ে যাব। সুতরাং 77 ইকুয়াল θ/360 গুণন পাই ইনটু 21 স্কয়ার। এখান থেকে আমরা থিতার মান পেতে গেলে 360টা 77 এর সাথে গুণ হয়ে আসবে, আর এটা পুরোটা ভাগ হয়ে আসবে। সুতরাং থিতা সমান
77 গুণন 360 আর এই পাই গুণন ওটা পুরোটা ভাগ হয়ে আসবে 21 441 এটা নিচে চলে আসবে আমাদের এই 3 নম্বর অঙ্কের রেজাল্ট আমরা পেয়ে যাব 3 নম্বর অঙ্কের রেজাল্ট তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো থিটার মান হয়ে যাবে 20.008 সুতরাং বৃত্তচাপটি কেন্দ্রে 20.008 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা লিখব সুতরাং বৃত্তচাপটি কেন্দ্রে সুতরাং বৃত্তচাপটি কেন্দ্রে 20.008 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তচাপটি কেন্দ্রে 20.00 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমাদের 4 নম্বর বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো যে ক্ষেত্রফলের সূত্রটা আছে এখানে বসাইলে আমরা এটা পেয়ে যাব 5 নম্বর অঙ্ক দেখো একটি বৃত্তাকার মাঠকে ঘিরে রাস্তা আছে রাস্তাটি ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা 44 মিটার বড় দেখো একটা বৃত্তাকার মাঠ মনে করো যে এটা একটা বৃত্তাকার মাঠ এটা চারদিক দিয়ে ঘুরে একটা রাস্তা আছে এটা রাস্তা এই যে কালো দাগ দেয়া এটা রাস্তা আর এইটা হলো মাঠ তাহলে এইটা বৃত্ত যদি হয় এখান থেকে নিয়ে এইটুকের ব্যাসার্ধ যদি আর হয় আর এই রাস্তার চওড়াটা বের করতে বলছে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো রাস্তার প্রস্থ আমি x ধরে নিব অঙ্ক নম্বর 5 আমি 4 করলাম না অঙ্ক নম্বর 5 লেখো মনে করি বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার মিটার এবং রাস্তাটির চওড়া x মিটার মনে করি 4 নাম্বার না 5 হ্যাঁ 5 নাম্বার মনে করি বৃত্তের ব্যাসার্ধ r মিটার এবং মনে করি বৃত্তের ব্যাসার্ধ r মিটার এবং রাস্তার চওড়া রাস্তাটি x মিটার চওড়া এবং রাস্তাটি x মিটার চওড়া কি এটা ছিল বৃত্তাকার মাঠ সুতরাং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ r প্লাস x মিটার রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ r প্লাস x মিটার লিখবা মাঠের পরিধি twice pi r মিটার রাস্তা সহ মাঠের পরিধি twice pi r plus x মিটার প্রশ্ন মতে twice pi r plus x বিয়োগ twice pi r ইকুয়াল 44 বলছিল যে ওই যে ভিতরের যে পরিধি বাইরের পরিধি থেকে 44 মিটার কম তার বাইরের পরিধিটা হলো twice pi r plus x আর ভিতরের পরিধিটা হলো twice pi r এইটা থেকে 44 মিটার কম না মানে এটা থেকে এটা মাইনাস করলে 44 থেকে যাবে এখানে তোমাদের বইয়ে এটা বলা আছে আমি শুধু এটা দেখে রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা 44 মিটার বড় রাস্তাটির প্রস্থ নির্ণয় করো রাস্তার প্রস্থটাই ধরে নিয়েছিলাম আমি x আমি এখান থেকে x এর মানটা বের করে ফেলবো দেখো আমি যদি এখান থেকে twice pi কমন একটু ছোট্ট করে যদি অঙ্কটা করতে যাই
তাহলে এক্স এর মানটা বের করব তো টুয়াইস পাই একটা কমন নিয়ে নাও, বা টুয়াইস পাই কমন নিলে থাকে আর প্লাস এক্স মাইনাস আর, এখানে আর থাকে, এটা এটা কাটা যায়, এটা 44। তারপরে আমরা এখানে এক্স থাকে, এই এক্স এর মান বের করব, আর এই 42 আর টুয়াইস পাইটা 44 এর নিচে নিয়ে যাব, টুয়াইস পাই। তাহলে আমাদের এই 5 নম্বর অঙ্কের রেজাল্ট বের হবে 7.0028। হ্যাঁ, এটা দিয়ে এটা ভাগ করলে 22 হয়, 7.0028। হ্যাঁ, সুতরাং আস্তালি ক্যালকুলেটর চেপে দেখো তোমরা, ক্যালকুলেটর চেপে তারপরে রেজাল্টটা বের করবা। এটা হবে রাস্তার, সুতরাং রাস্তাটি 7.0028 মিটার চওড়া। না, রাস্তাটির প্রস্থ না, রাস্তার প্রস্থ জানতে চেয়েছিল। রাস্তাটি রাস্তাটির প্রস্থ 7.0028 মিটার, এত মিটার রাস্তাটির প্রস্থ, এটা এত মিটার। এটাই লিখে রাখবা। আমাদের এটা ছিল 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে ছিল একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রস্থ একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। ব্যাস দেয়া আছে একটা বৃত্তাকার পার্ক, এটা কি মনে করো পুরোটা, এই যে আমি বাইরে দাগ যেটাকে দিয়েছি, এইটা একটা বৃত্তাকার পার্ক, এই অংশটা, এইটা একটা বৃত্তাকার পার্ক, এর ব্যাস দেয়া আছে। আমি 6 নম্বর অঙ্কের কথা বলছি তোমাদের, 6 নম্বর অঙ্কের দিকে একটু তাকাও তোমরা। ব্যাস দেয়া আছে 26 মিটার, তাহলে ব্যাসার্ধটা হবে কত? আমার এই অঙ্কের ব্যাসার্ধ 13 মিটার। বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, তাহলে এই পথটার প্রস্থ হলো 2 মিটার। পথ সহ আমরা একটা ব্যাসার্ধ পাবো, এমনিতেই একটা ব্যাসার্ধ দেয়া আছে পার্কের, বৃত্তাকার পার্কের ব্যাস দেয়া আছে, এখান থেকে আমরা একটা ব্যাসার্ধ পাবো। আমরা লিখব 6 নম্বর, দেওয়া আছে, তোমরা আবার দেওয়া আছে সংক্ষেপে লিখবা না, দেওয়া আছে লিখবা পুরোটা। দেওয়া আছে বৃত্তাকার মাঠের ব্যাস টুয়াইস আর ইকুয়াল 26 মিটার, সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল 13 মিটার। আর কি দেয়া আছে? রাস্তার প্রস্থ 2 মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 13+2 মিটার সমান 15 মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হলো 15 মিটার, এমনিতেই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হলো 13 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করবো, রাস্তা সহ বৃত্তাকার মাঠের, সুতরাং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এর মান 15 স্কয়ার বর্গ মিটার সমান 225 পাই। 225 হয় 15 কে স্কয়ার করলে, আর পাই থেকে যায় বর্গ মিটার। আর রাস্তার ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই ইন্টু 13 স্কয়ার বর্গ মিটার সমান 169 পাই
বর্গমিটার। এখন আমরা যে জিনিসটা দেখতেছি এই পুরোটা এইটা হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠ, এটার ক্ষেত্রফল হলো 225 পাই বর্গমিটার, 225 পাই বর্গমিটার। আর বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হলো 169 পাই বর্গমিটার। আমরা কি করব এখন, এটা থেকে এটাকে মাইনাস করে দিলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আর 225 পাই মাইনাস 169 পাই এত বর্গ মিটার, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এটা হলো আমাদের 6 নম্বর অঙ্কের। এখন পায়ের মান বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেটর চেপে যে রেজাল্টটা পাবা সেটা হলো 175.9296, 175.9296 এত বর্গ মিটার। তারপরে তুমি লিখবা এত বর্গ মিটার প্রায়। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 175.9293 বর্গ মিটার প্রায়। এটা হলো তোমার রাস্তার ক্ষেত্রফল। আমরা একটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করবো আমরা। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। ব্যাসার্ধ বের করতে পারলে আমরা পরিধি বের করতে পারবো। আর গাড়ির চাকা একবার পূর্ণ ঘূর্ণনে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে 88 মিটার পথের কথা বলা আছে। 88 7 নাম্বার, হ্যাঁ 88, হ্যাঁ 88 মিটার পথ যেতে, এগুলো সব সেন্টিমিটারে দেওয়া আছে। 88টা মিটারে দেওয়া আছে। আমরা মিটারকে আগে সেন্টিমিটার বানাবো। দেখো একটা সামনের চাকা, একটা পিছনের চাকা। সামনের চাকা 28, এটা সামনের চাকা, এটা মনে করো একটু পিছনের চাকা। এটা 28 থেকে আসছে 14 ব্যাসার্ধ, আর ওটা 35 থেকে আসছে ব্যাসার্ধ 17.5। লিখবো আমরা 7 নম্বর অঙ্ক। এখানে কত মিটার দেওয়া আছে, 88 মিটার সমান 88 গুণন 100 সেন্টিমিটার সমান 8800 সেন্টিমিটার। তারপরে লিখবো সামনের চাকা দেওয়া আছে সামনের চাকা টুয়াইস R1 ইকুয়াল 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার সমান, সুতরাং R1 ইকুয়াল 14 সেন্টিমিটার। আমাদের R1 এর মান 14 সেন্টিমিটার, সামনের চাকার ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ R1, সুতরাং সামনের চাকার পরিধি ইকুয়াল টুয়াইস পাই R1 সেন্টিমিটার, 2 গুণন 3.1416 গুণন 14 সেন্টিমিটার। এটা হলো সামনের চাকার পরিধি। আমরা যদি সব মানগুলো গুণ করে দেই তাহলে রেজাল্ট যেটা পাবো সেটা হলো 87.9648 সেন্টিমিটার। এবার আমরা চলে আসবো পিছনের চাকার ব্যাপারটায়। ও সামনের চাকা পরিধি যদি এটা হয়, আমরা কি বুঝলাম এই পরিধি দিয়ে? আমরা কি বুঝি? পরিধি দিয়ে বুঝি যে এই যে 87.9648 এত মিটার দূরত্ব সামনের চাকাটা যায় একবার ঘুরে, এত মিটার দূরত্ব অতিক্রম করে একবার ঘুরে সামনের চাকার সব কাজ শেষ করে ফেলি আমরা। সামনের চাকা
সামনের চাকা 87.9648 মিটার সেন্টিমিটার পথ অতিক্রম করে একবার ঘূর্ণনে একবার ঘুরে সুতরাং ওই যে 8800 এইটা, সুতরাং 8800 সেন্টিমিটার অতিক্রম করবে। এটা দিয়ে ভাগ হবে 8800 কে ভাগ হবে 87.9648 দিয়ে। এতবারে তুমি পেয়ে যাবে হলো সামনের চাকা 100 দশমিক পূর্ণ সংখ্যায় লিখতে হবে, তো তাই 100 লিখে দেবো আমরা। 100 বার ঘুরে 100 বার। এখানে আমরা এই 100টা কেটে উপরে লিখে দেই, তারপরে পিছনের চাকাটা করব, তারপরে শেষ হবে। 100 বার ঘুরে। এবার পিছনের চাকার ব্যাস twice r2 equal 35 সেমি। সুতরাং পিছনের চাকার ব্যাসার্ধ r2 equal 35/2 সেমি। পিছনের চাকার পরিধি একদম আগের মতো সামনের চাকার জন্য যা করেছো, এখানে হয় তোমার 17.5। পরিধি কি হবে 2πr2 সেন্টিমিটার। 2 গুণন 3.1416 গুণন 17.5 সেন্টিমিটার, যেটা হবে সেটা হলো পিছনের চাকার ক্ষেত্রে 109 ক্যালকুলেটর চাপো 956 সেন্টিমিটার। এটা আমাদের ক্যালকুলেটর চেপে দেখেছি আমি, এইটা হয়। তারপরে লিখবো আমরা পিছনের চাকার পরিধিটা পেয়েছি আমরা একটু বড় সামনের চাকার পরিধি থেকে। তারপরে লিখবো পিছনের চাকা এত 956 এত সেন্টিমিটার পথ অতিক্রম করে একবার ঘুরে। সুতরাং 8800, এই যে 88 মিটারে 100 দ্বারা গুণ করলে 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এই 109/956 এটা দিয়ে ভাগ করে দেব আমরা 8800 এত বার ঘুরে। আমাদের হয়ে যাবে 80 বার। কত হয়ে যাবে? 80 বার ঘুরে। 80 বার পূর্ণ সংখ্যায় 80 বার ঘুরে। এই পূর্ণ সংখ্যক বার লিখতে হবে, তাই দশমিকের পরের অংশটা আসবে না। এখন লিখবা সামনের চাকা পিছনের চাকা অথবা কতবার বেশি ঘুরবে। 2 মিনিট বেশি হয়ে গেল, আমাদেরও শেষ। সামনের চাকা পিছনের চাকা দেখো, সামনের চাকা ঘুরেছিল তোমার 100 বার, পিছনের চাকা ঘুরে 80 বার। লিখবা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে 100-80 বার বা 20 বার। এই 20 বার তোমাদের উত্তর হবে। এই জায়গায় অঙ্ক বইয়ে আমি তোমাদের নেক্সট দিনও এখান থেকে আর কয়েকটা অঙ্ক করাবো। তারপর আমি যাব 16.4-এ। তোমাদের SW আজকে 16.3 থেকে SW অঙ্ক করবা। এখান থেকে যেগুলো পড়িয়েছি এগুলো একটু দেখবা। 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 2, 5, 6, 7 SW 2, 5, 6, 7। সবাই ভালো থাকবা। প্রতিদিনের কাজ প্রতিদিন করবে সবাই, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।